হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। এবার বেশ কিছু যাত্রী ট্রেন থেকে স্টেশনে নেমে পড়বে, আর বেশ কিছু যাত্রী স্টেশন থেকে আবার ট্রেনে উঠে পড়বে। আর আমি আপনাদের বন্ধু ট্রাভেল লাভার চঞ্চল সেই সমস্ত ছবি তুলে ধরার কাজে ব্যস্ত রয়েছি। আচ্ছা বন্ধুরা, বলুন তো এটা কোন স্টেশনের প্ল্যাটফর্মের ছবি? ঠিকই ধরেছেন, এটা হচ্ছে হাওড়া কাটোয়া ট্রেন পথে অম্বিকা কানলা স্টেশনের প্ল্যাটফর্মের ছবি। ট্রেন পথে অম্বিকা কানলা হলো হাওড়া কাটোয়া লাইনের একটি ব্যস্ততম স্টেশন। প্রতিদিন প্রচুর মানুষ এই স্টেশন থেকে ওঠানামা করেন, আর আমার গন্তব্য আজ এই অম্বিকা কানলা। যাত্রাপথে আমার সফরসঙ্গী বাইক হলেও যারা ট্রেন পথে আসবেন তাদের কানলা ভ্রমণের শুরুটা এখান থেকেই শুরু করতে হবে। স্টেশনের বাইরে এর জন্য আপনারা অসংখ্য টোটো পেয়ে যাবেন। হুগলি নদীর তীরে প্রাচীন এই জনপদ অম্বিকা কানলা বহুদিন থেকেই সুপ্রসিদ্ধ। এই শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য প্রাচীন মন্দির, মসজিদ এবং নানা মহাপুরুষদের স্মৃতি বিজড়িত স্থানের কারণে। আর এই শহরের বিখ্যাত সরস্বতী পূজা আর মহিষমর্দিনী পূজার কথাও নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন। সেই দিনগুলোতে আপনারা যদি কানলা ভ্রমণে আসেন, অবশ্যই আপনারা সরস্বতী পূজা বা মহিষমর্দিনী পূজার আনন্দ পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। তবে আজকের আমার এই ব্লগ অবশ্যই কোনো পুজোকে কেন্দ্র করে নয়। কানলা ভ্রমণের এই ব্লগ এখানে অবস্থিত বিভিন্ন প্রাচীন দ্রষ্টব্য স্থানগুলিকে কেন্দ্র করে। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আমার সফর সঙ্গীকে সাথে নিয়ে কানলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এর জন্য আমি এসটিকে রোডকে আমার গন্তব্যে পৌঁছানোর জন্য বেছে নিয়েছি। একদিনের ভ্রমণে পুরো কানলা ভ্রমণ যদি আপনি কমপ্লিট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু স্থান বাতিলের তালিকায় রাখতে হবে। তাই আমার মতে যদি আপনারা পুরো কানলা ভ্রমণ করতে চান, অবশ্যই হাতে একটা দিন সময় নিয়ে আসুন। সেক্ষেত্রে আপনি কানলাতে একটি রাত হোটেলে কাটিয়ে কানলা ভ্রমণ পর্ব পুরো কমপ্লিট করতে পারবেন। কানলাতে প্রচুর হোটেল আছে, আমি একটি হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করতে পারেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এসটিকে রোডের মেন রাস্তা ছেড়ে আমি বাইপাসে একটি রাস্তা ধরে যথারীতি কানলা শহরে ঢুকে পড়েছি। আর প্রথমেই তোমাদের নিয়ে যাব শ্যামগঞ্জ পাড়ার জগন্নাথ তলায়। হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদের কানলা ভ্রমণের এই প্রথম পর্বের সফর সঙ্গী হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। জগন্নাথতলায় এসেই প্রথমেই তোমাদের জোড়াই শিব মন্দির দুটির দর্শন মিলবে। সুপ্রাচীন এই জোড়া শিব মন্দির দুটির নির্মাণ করেন রাজা চিত্রসেনের দুই স্ত্রী। এবার চলুন মন্দির দুটির একটু উপরে উঠে মন্দির দুটিকে একটু ভালোভাবে দর্শন করে নেবার চেষ্টা করি। তিনশো বছরের পুরনো মন্দিরটির টেরাকোটার অসাধারণ কাজ নিশ্চয়ই তোমরা নিজ চোখেই দেখতে পাচ্ছ। এবার চলুন ভেতরে ঢুকে 300 বছরের বাবা ভোলানাথকে একটু দর্শন করে নিই। দেখতেই পাচ্ছেন, জয় বাবা ভোলানাথ।
জোড়া শিব মন্দির, তাই আশা করি দুটি শিব মন্দিরই সব কিছু একই ছাঁচেই গড়া হবে। দেখতেই পাচ্ছেন সব কিছুই একই ছাঁচেই গড়া। চলুন এবার ভেতরে ঢুকে এই ভোলানাথকেও একটু দর্শন করে নিই। গঙ্গার ধারে অবস্থিত মন্দির দুটির পিছনের পরিবেশ সত্যি খুবই মনোরম। পারলে খানিকটা সময় অবশ্যই এখানে কাটিয়ে যাবেন, আশা করি খুবই ভালো লাগবে। সময়ের সাথে সাথে মন্দির দুটির অবস্থা একটু জীর্ণ প্রকৃতিরই হয়ে গেছে। একটু যত্ন নিলে আশা করি মন্দির দুটি আবার তার পুরনো গৌরব ফিরে পাবে। আর এই দেখুন, মাঠের নিচের অংশে অপর আরেকটি ছোট মন্দির রয়েছে। এই মন্দিরটি নির্মাণ করেন রাজা কীর্তিচাঁদ। তবে মন্দিরটির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই এটি ভগ্নস্তূপে পরিণত হবে। জগন্নাথতলার খুব কাছেই রয়েছে জগন্নাথ বাড়ি। রাজমাতা ব্রজকুমারী দেবী পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে এসে এই জগন্নাথ বাড়িটির নির্মাণ করেন। চলুন এবার ভেতরে ঢুকে জগন্নাথ দেবকে একটু দর্শন করে নিই। দেখতেই পাচ্ছেন মূল বেদির উপরে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সহিত বিরাজ করছেন। এটি হচ্ছে রথের চূড়া। আর রথের চূড়ার বাকি অংশ বাইরে যত্ন সহকারে রাখা রয়েছে। রথের সময় এটিকে বের করা হয়। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ জগন্নাথতলা ঘুরে এসে আমি সোজা চলে এসেছি সিদ্ধেশ্বরী মন্দির এবং সিদ্ধেশ্বরী মাকে দর্শন করতে। আর এটা কানলা শহরের সিদ্ধেশ্বরী মোড়ের নিকট অবস্থিত। আর এই দেখুন, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দিরের মূল প্রবেশদ্বার। দেখতেই পাচ্ছেন অনেকে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। আর এই দেখুন, বাইরের এই দোকানগুলিতে মালা এবং পুজো দেওয়ার সকল সামগ্রী বিক্রি করা হচ্ছে। এবার চলুন ভেতর দিকে যাওয়া যাক। ভিতরে ঢুকতেই সামনেই দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি মন্দির রয়েছে। তবে এগুলি সবগুলি হচ্ছে শিব মন্দির। আর এবার আপনাদের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা দর্শন করাই। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের মূল মন্দির। 1741 সালে রাজা চিত্রসেন এই মন্দিরটি নির্মাণ করেন। আর এই শিব মন্দিরগুলোও সেই একই সময় নির্মিত হয়েছিল। এবার চলুন মা সিদ্ধেশ্বরীকে একটু কাছ থেকে দর্শন করে নিই আর পুজোটাও দিয়ে নিই। প্রতিদিন এই মন্দিরে বহু মানুষের সমাগম ঘটে। গর্ভগৃহের ভিতরে আপনারা নিশ্চয়ই মাকে দেখতেই পাচ্ছেন। জয় মা সিদ্ধেশ্বরী। এবার চলুন শিব মন্দিরগুলো একটু ঘুরে দর্শন করে নিই।
গর্ভগৃহের ভিতরে শিবলিঙ্গ নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। এ দেখুন, এটার মধ্যেও একটি শিবলিঙ্গ রয়েছে। এই শিব মন্দিরগুলোকে পঞ্চশিবের মন্দির বলে অভিহিত করা হয়ে থাকে। এই শিব মন্দিরগুলোও একই সময় থেকে মা সিদ্ধেশ্বরীর সাথে এই একই স্থানে অবস্থান করছে। হ্যালো বন্ধুরা, কানলা ভ্রমণ ব্লগে একটা কথা আপনাদের জানিয়ে রাখি। আজ আমি যেভাবে পরপর অধ্যায়গুলো সাজিয়েছি, আপনারা এইভাবে কানলা ভ্রমণ পর্ব সাজাবেন। এতে করে আপনারা অবশ্যই সময় এবং খরচ দুটোরই অবশ্যই সাশ্রয় করতে পারবেন। সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করার পর মূল রাস্তার উল্টো দিকে অপর আরেকটি মন্দির রয়েছে। মন্দিরটি হলো কাঞ্চন মায়ের মন্দির। সেটিকে আপনারা দর্শন করে নিতে পারেন আর পুজো টুজোও দিয়ে নিতে পারেন। গর্ভগৃহের ভিতরে দেখতেই পাচ্ছেন কাঞ্চন মায়ের অপূর্ব সুন্দর বিগ্রহকে। আর কাঞ্চন মায়ের পাশের ঘরে জোড়া দুটি শিবলিঙ্গ আছে, সেটিকেও আপনারা দর্শন করে নিতে পারেন। সিদ্ধেশ্বরী মা আর কাঞ্চন মাকে দর্শন করার পর এই একই রাস্তায় দু চার পা হেঁটে এলেই আপনারা অপর আরেকটি সুন্দর মন্দিরের দর্শন করতে পারবেন। মন্দিরটি হলো অনন্ত বাসুদেবের মন্দির, আর এটি শ্যামরায়পাড়ায় অবস্থিত। এবার চলুন ভিতরে গিয়ে মন্দিরটা একটু ভালোভাবে দর্শন করে নিই। আটচালা বিশিষ্ট অপূর্ব সুন্দর এই মন্দিরটি নির্মাণ করেন রাজা তিলকচাঁদ বাহাদুর 1754 সালে। এবার চলুন মন্দিরের ভিতরটা একটু দর্শন করে আসি। মন্দিরের উপরে উঠতেই সিঁড়িগুলো এবং বারান্দাটা খুব সুন্দরভাবে আলপনা টালপনা দেওয়া রয়েছে। মূল মন্দিরটি 3টি প্রবেশদ্বার যুক্ত। মন্দিরটির সুন্দর রঙের জন্য মন্দিরটিকে আরও বেশি করে আকর্ষণীয় লাগছে। এবার চলুন মন্দির গর্ভের ভিতরে বিগ্রহকে একটু দর্শন করে নিই। দেখতেই পাচ্ছেন মন্দির গর্ভের ভিতর সিংহাসনের উপরে মাঝখানে রয়েছেন অনন্ত বাসুদেবজির বিগ্রহ, আর অনন্ত বাসুদেবজির বিগ্রহের দুপাশে এক পাশে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ
আর অপর পাশে রয়েছে জগন্নাথ বলরাম দেবের বিগ্রহ। বছরের বিভিন্ন সময় এই মন্দির চত্বরে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়ে থাকে। আর প্রতিদিন সন্ধেবেলা এই মন্দিরের সামনের এই বাইরের বারান্দাটায় ভক্তি বিষয়ক নানা রকম আলোচনা করা হয়ে থাকে। অনন্ত বাসুদেব মন্দির দর্শন করে আপনারা চলে আসুন এই স্থানটিতে। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মোড়ের কাছেই ভাদুরীপাড়াতে অবস্থিত। এটি গোপাল বাড়ি নামে সুপ্রসিদ্ধ। দেখতেই পাচ্ছেন গেটটা বন্ধ ছিল, এবার চলুন গেটটা খুলে ভেতরে ঢুকে যায়। আর আমার সামনেই দেখতেই পাচ্ছেন 25 চূড়া বিশিষ্ট অপূর্ব সুন্দর গোপালজি মন্দির। 1766 সালে রাজা তিলকচাঁদ বাহাদুর এই মন্দিরটির নির্মাণ করেন। পোড়ামাটির উপর টেরাকোটার কাজের জন্যই বিখ্যাত এই মন্দির শহর অম্বিকা কানলা। আর গোপালজির এই মন্দিরটি তার একটি অপূর্ব নিদর্শন। মনে পড়ছে আপনাদের এর আগের ব্লগ হংসেশ্বরী মন্দির দর্শন করতে নিয়ে গিয়ে আপনাদের 13 চূড়া বিশিষ্ট মন্দির দর্শন করিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছেন এই মন্দিরটি আবার 25 চূড়া বিশিষ্ট। এবার চলুন সামনের দিকে গিয়ে বরং মন্দিরটাকে ভালোভাবে দর্শন করে নিই। পোড়ামাটির উপর অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ এই মন্দিরটির মূল আকর্ষণ। মন্দির গর্ভের প্রবেশদ্বারের উপরের অংশে সুন্দর শিল্পনৈপুণ্যের নিদর্শন নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে। এবার চলুন ভিতরে যাই আর অপূর্ব সুন্দর গোপালজিকে দর্শন করে নিই। সিংহাসনের উপরে উপবিষ্ট অপরূপ সুন্দর গোপালজিকে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন। গোপাল মন্দিরের ঠিক বাইরেই রয়েছে গোপাল বাড়ির রাজমঞ্চ। রাসের সময় মহাসমারোহে এই স্থানে রাস উৎসব পালিত হয়ে থাকে। আপনারা হয়তো ভাবছেন অত সুন্দর গোপালজি মন্দির দর্শনের পর আমি আপনাদের কোন খান্ডবপ্রস্থে নিয়ে এলাম। না বন্ধুরা, এটা কোনো সাধারণ বাড়ি নয়, এটা হলো পুরানো সমাজবাড়ি। ডাঙ্গাপাড়ায় অবস্থিত এই সমাজবাড়িটি 1832 সালে রাজা তেজচাঁদ বাহাদুরের মৃত্যুর পর রাজা মহতাব চাঁদ নির্মাণ করেছিলেন। রাজপরিবারের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আগে এই বাড়িটাতেই সম্পন্ন হতো, যা আজকে বিলুপ্তির পথের দিকেই এগিয়ে যাচ্ছে। আর এই সমাজবাড়ির ভিতরেই রয়েছে দুটি পুরনো মন্দির। চলুন ওগুলোও আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখতেই পাচ্ছেন চারিদিকে বন জঙ্গলে ভরা।
আর মন্দিরটির অবস্থাও বেশ করুণ। দেওয়ালগাত্র থেকে দেখতেই পাচ্ছেন সব কিছু যেন খুলে খুলে পড়ে গেছে। আর মন্দির গর্ভের সিংহাসনের উপরে দেখতেই পাচ্ছেন নারায়ণের একটি শিলামূর্তি রাখা রয়েছে। যাই হোক, মন্দিরটা দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে কোনো পুজো টুজো হয়ই না। তা পুজো টুজো হয় এটা দেখে একটু ভালো লাগলো, কারণ মন্দিরটার যা অবস্থা তাতে করে আশা করিনি যে এই মন্দিরে পুজো টুজো এখনো হতে পারে। অথচ একটা সময় এই মন্দির চত্বরেই না জানি কত সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন পূজা অর্চাদি মহা সমারোহের সাথে পালিত হয়েছে, যা আজকে সম্পূর্ণরূপে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। আর এই মন্দিরেরই বাইরে অপর আরেকটি মন্দির রয়েছে, চলুন ওটাও একটু ঘুরে আসি। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই মন্দিরটির অবস্থা আরও জরাজীর্ণ এবং আরও বেশি করুণ। তবে এই মন্দিরটি কোনো দেব বিগ্রহের মন্দির নয়, এটি হলো মহতব চাঁদের সমাধি মন্দির, যা আজ পুরোপুরিভাবে গাছগাছালিতে ভরা। আর মন্দিরের ভিতরের অংশের দখল নিয়েছে অসংখ্য চামচিকির দলেরা। পুরনো সমাজবাড়ি দর্শনের পর আপনারা চলে আসুন মহিষমর্দিনীতলা, যেটা কানলার চকবাজারের খুব কাছেই অবস্থিত। বিগত 250 বছর ধরে মা মহিষমর্দিনী এখানে অবস্থান করছেন। বিশাল এই আটচালার ভিতর মা মহিষমর্দিনী এখানে সদা জাগ্রত হয়ে বিরাজ করেন। আপনাদের আগেই বলেছিলাম কানলার সবচেয়ে বড় উৎসবই হলো মা মহিষমর্দিনী পুজো আর সরস্বতী পুজো। আর ওই দিনগুলোতে কানলা শহরের চিত্রপটই থাকে অন্যরকম। শ্রাবণ মাসে 5 দিন ব্যাপী মায়ের এখানে পুজো হয় খুব ধুমধামের সাথে। আর ওই সময় ওই দিনগুলিতে এখানে বেশ কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। চলুন এবার একটু ভিতর থেকে মাকে দর্শন করে নিই। দেখতেই পাচ্ছেন এখানে নিত্যদিন যে পুজো হয়, যেটাকে নিত্য সেবা বলা হয়, তার আয়োজনে ঠাকুরমশাই এবং অন্য সকলে ব্যস্ত রয়েছেন। জয় মা মহিষমর্দিনী। কানলা ভ্রমণে এসে মহিষমর্দিনী তলা দর্শন করবেন আর মহিষমর্দিনী ঘাট দর্শন করবেন না, সেটা আবার হয় নাকি? দেখতেই পাচ্ছেন মহিষমর্দিনী তলার নিকট মহিষমর্দিনী ঘাটের অপরূপ দৃশ্য। আর এই ঘাটের দুপাশে দুটি মন্দির আছে, চলুন একটু দেখে নিই। দেখতেই পাচ্ছেন এখানে একটি শিবলিঙ্গ রয়েছে। আর অপর যে মন্দিরটি রয়েছে এটি বেশ পুরানো। আর এর ভেতর অপরূপ সুন্দর রাধাকৃষ্ণের যুগল মূর্তি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। আর এই হলো কানলার বিখ্যাত
মা মহিষমর্দিনী ঘাট। সময় আর সুযোগ থাকলে অবশ্যই আপনারা এই স্থানে পূর্ণ স্নানটা সেরে নিতে পারেন। মহিষমর্দিনী ঘাট দর্শনের পর মহিষমর্দিনী ঘাটের ঠিক পাশেই কানলা পৌরসভা দ্বারা নির্মিত এই স্থানটিতে আপনারা খানিকক্ষণ সময় কাটাতে পারেন। এখানে দাঁড়িয়ে বা বসে গঙ্গাবক্ষের সুন্দর মনোরম দৃশ্য আপনারা উপভোগ করতে পারেন। আর সেই সাথে গঙ্গার বুক চিরে উড়ে আসা প্রকৃতির ফুরফুরে হাওয়া যদি আপনার গায়ে এসে লাগে, অবশ্যই আপনার মন এক নতুন খুশিতে ভরে উঠবে। আপনাদের আগেই বলেছিলাম যে অনেক বিখ্যাত মহাপুরুষদের স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে এই মন্দির শহর অম্বিকা কানলা। বিখ্যাত কালী সাধক এবং অসংখ্য শ্যামা সঙ্গীতের রূপকার সাধক কমলাকান্তের বাস্তুভিটে হলো এই অম্বিকা কানলা। মহিষমর্দিনী ঘাট দর্শনের পর আপনারা বিদ্যাবাগীশপাড়া লায়ন্স ক্লাবের কাছে অবস্থিত এই স্থানটিতে চলে আসতে পারেন। তথ্য অনুযায়ী কমলাকান্তের আবির্ভাব হয়েছিল আনুমানিক 1770 সালে, আর তিরোধান হয়েছিল আনুমানিক 1821 সালে। এবার চলুন বিখ্যাত সাধক কমলাকান্তের শ্যামামাকে একটু দর্শন করে নিই। এই হচ্ছে কমলাকান্তের শ্যামামা। মাকে দর্শন করলে অবশ্যই আপনার মন শিহরিত হয়ে উঠবে। আর এই দেখুন, দেয়ালগাত্রে সাধক কমলাকান্তের অসাধারণ দুটি ছবি টাঙানো রয়েছে। একটি হলো এইটি, আর অপরটি হলো এইটি। বিগত দিনে সাধক কমলাকান্ত যে সকল শ্যামাসঙ্গীত গেয়ে গেছেন, সেগুলো এখনও আমাদের সকলের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। কার্তিক মাসে শ্যামা পুজোর সময় এই স্থানে প্রচুর মানুষের সমাগম হয়, আর খুবই ধুমধামের সহিত কমলাকান্তের এই শ্যামা মায়ের পূজা এই স্থানে পালিত হয়ে থাকে। এরপর আপনারা চকবাজারে নামব্রহ্ম গলির ভিতর ভগবান দাস বাবাজির আশ্রম এবং পাতালগঙ্গা দর্শন করে নিতে পারেন। অপর আরেক সিদ্ধ পুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম হচ্ছে এই অম্বিকা কানলায়। আর দেয়ালের একটি জায়গায় এই হচ্ছে ভগবান দাস বাবাজির পিকচার, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এবার চলুন ভগবান দাস বাবাজির রাধা মাধব আর নিতাই গৌরকে আপনাদের দর্শন করিয়ে নিই। দেখতেই পাচ্ছেন সিংহাসনের মাঝে রাধা মাধব রয়েছে, আর দুপাশে দণ্ডায়মান গৌর নিতাই। এবার আমি ভগবান দাস বাবাজির আশ্রমের একটি অন্যতম আকর্ষণীয় জিনিস আপনাদের দর্শন করাবো। দেখতেই পাচ্ছেন উপরে বড় বড় অক্ষরে লেখা রয়েছে পাতালগঙ্গা। এই স্থানে যে টানেল আছে, সেই টানেলের জলে প্রতিদিন গঙ্গায় যে জোয়ার ভাটা সংগঠিত হয় তার প্রভাব লক্ষ্য করা যায়। খুব সম্ভবত
গঙ্গার সাথে এই টানেলের জলের কোনোভাবে অন্তর্নিহিত লিঙ্কিং আছে। এই কারণেই এটিকে পাতালগঙ্গা বলে অভিহিত করা হয়। আপনারা নিশ্চয়ই টানেলের ভিতর দিকটা দেখতেই পাচ্ছেন। আর ভগবান দাস বাবাজির আশ্রমের উল্টো দিকে কানলা রামকৃষ্ণ সারদাপাঠ মন্দিরটাও পারলে আপনারা এক ঝলক দাঁড়িয়ে দেখে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, ভিডিওর প্রায় অন্তিম পর্বে আমি তোমাদের এটা কোন স্থানে নিয়ে এসেছি এটার আমাকে তোমাদের বলে পরিচিতি করিয়ে দিতে হবে না। দেখতেই পাচ্ছ আমি 108 শিব মন্দিরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তবু বলি, 108 শিব মন্দিরটি 1809 সালে মহারাজ তেজচাঁদ বাহাদুর নির্মাণ করেছিলেন। আর এটা পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে একটি বড় নজিরের দৃষ্টান্ত। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি 108 শিব মন্দিরের ভেতরে প্রবেশ করে ফেলেছি। আর এখানে বাইরের যে সকল মন্দিরগুলো আছে 74টি, এই মন্দিরগুলোর একটি হচ্ছে সাদা আর একটি হচ্ছে কালো। আর ভিতরের যে 34টি মন্দির দেখতে পাচ্ছ ওগুলো প্রত্যেকটি হচ্ছে সাদা মন্দির, সাদা শিব মন্দির আর কি। যাক, চলো তোমাদের সবগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার বরং চেষ্টা করি। মহারাজ তেজচাঁদ বাহাদুর দ্বারা নির্মিত 8 চাল বিশিষ্ট এই শিব মন্দিরগুলির নির্মাণশৈলী এতটাই সুন্দর যে যে কোনো কারোরই দৃষ্টি আকর্ষণ করতে অবশ্যই বাধ্য করবে। এই দেখুন, এটাই সাদা শিবলিঙ্গ রয়েছে। আগেরটা কালো দেখেছিলাম, পরেরটা নিশ্চয় কালো হবে। হ্যাঁ, ঠিকই তাই, এরপরেরটা নিশ্চয় আবার সাদা হবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন সাদাই রয়েছে। মাঝের আর বাইরের শিব মন্দিরগুলির মাঝে সবুজ ঘাসের এই আস্তরণ আর বিভিন্ন বাহারি গাছের সমারোহ মন্দির প্রাঙ্গণটাকে যেন আরও বেশি করে মোহময় করে রেখেছে। হ্যালো বন্ধুরা, তাহলে হিসাবটি কি দাঁড়ালো? বাইরের বৃত্তে 37টি কালো এবং 37টি সাদা শিবলিঙ্গ দিয়ে মন্দির বৃত্তের পরিসরটা সাজানো। আচ্ছা বন্ধুরা, বলুন তো, এর পরের যে শিবলিঙ্গটা আপনাদের দর্শন করাবো সেটা কি হবে, সাদা নাকি কালো? বলতে পারলেই কিন্তু 5 টাকা। একটু মজা করছিলাম আর কি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর ভেতর এটি কালো শিবলিঙ্গ রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, কানলা ভ্রমণের প্রথম পর্ব আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কানলা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। সকলে খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন।